স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আজকের এই পর্বে আমি আলোচনা করব আমরা যে ধানের বীজতলাগুলো করেছি, তো এই বীজতলাগুলোর বয়স ইতিমধ্যে 25 থেকে 30 দিনের মতো হয়ে গেছে। কিন্তু এই বীজতলাগুলোর বর্তমান যে কন্ডিশন সেটি হচ্ছে চারাগুলোর কোনো রকম গ্রোথ নেই, চারাগুলো লাল হয়ে আছে, হলুদ হয়ে আছে এবং অনেক ক্ষেত্রে এই চারাগুলো মরে যাচ্ছে, শিকড়গুলো পচে যাচ্ছে। তো আমরা কিভাবে এই চারাগুলো খুব দ্রুত বৃদ্ধি করে আমাদের মূল জমিতে রোপণ করতে পারবো এই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনের সমন্বিত বালাই ব্যবস্থাপনা। তো চলুন দর্শক বন্ধুরা, জানা যাক কিভাবে আমরা খুব দ্রুত আমাদের এই চারাগুলোকে দ্রুত বৃদ্ধি করতে পারবো এবং মূল জমিতে রোপণের উপযুক্ত করতে পারবো। দর্শক ভাইরা, আমরা এই চারাগুলো বৃদ্ধি করার জন্য সার দিচ্ছি, স্প্রে করছি, কিন্তু কোনোভাবেই এই চারাগুলো বাড়ছে না কিংবা এর যে হলুদ হওয়া থেকে সবুজ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? আজকের এই পর্বে আমি আপনাদের সাথে একটি মাত্র ট্রিক্স শেয়ার করব, যেটির মাধ্যমে আপনারা খুব দ্রুত 10 থেকে 12 দিনের মধ্যেই আপনার যেই চারাগুলোর বয়স 25 থেকে 30 দিন সেগুলো খুব দ্রুতই মূল জমিতে রোপণের উপযুক্ত করে গড়ে তুলতে পারবেন। চলুন শুরু করি। চারাগুলো বাড়ছে না কেন, চারাগুলো হলুদ বা লাল হয়ে যাচ্ছে কেন? তো এর যে কারণ থাকতে পারে তার মধ্যে যদি আপনারা দেখি, সেই ক্ষেত্রে হচ্ছে এটি না বাড়ার পিছনে এবং সবুজ না হওয়ার পিছনে কারণ হচ্ছে দুইটি। একটি হচ্ছে চারাগুলো খাদ্য নিতে পারতেছে না, অপরটি হচ্ছে চারাগুলোর শিকড়েই নাই। অর্থাৎ দীর্ঘদিন সূর্যের আলো না থাকার কারণে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটার কারণে এই চারাগুলো পাতার মাধ্যমে খাদ্য নিতে পারতেছে না, পাতার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারতেছে না এবং দীর্ঘদিন প্রচণ্ড শীত থাকার কারণে শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে নিচ থেকে যে মাটি থেকে খাদ্যটা সেটাও কিন্তু নিতে পারতেছে না। তাহলে এখন এই চারাগুলোকে আমাদের ঠিক করতে গেলে, এই চারাগুলোকে ভালো করতে গেলে, এই চারাগুলোর গ্রোথ আনতে গেলে আমাদের ঠিক ওই দুটি কাজেই করতে হবে। একটি হচ্ছে শিকড় তৈরি করতে হবে, আরেকটি হচ্ছে পাতার মাধ্যমে খাদ্য সরবরাহ করতে হবে। তো এখন আমরা যদি খাদ্য সরবরাহ করতে পারি তাহলেই কিন্তু চারাগুলো সবুজ হয়ে যাবে এবং গ্রোথটা চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা খাদ্য কিভাবে সরবরাহ করব? ডাইরেক্ট সরাসরি সার প্রয়োগ করে নাকি স্প্রের মাধ্যমে? কোনটি উপযুক্ত হবে? কোন উপায় অবলম্বনের মাধ্যমে আমরা খুব দ্রুত আমাদের এই বীজতলার চারাগুলোকে খাদ্য সরবরাহ করতে পারবো? তো ভাইরা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সেটি হচ্ছে দীর্ঘদিন সূর্য না থাকার কারণে, ঠান্ডা থাকার কারণে বা যে কোনো কারণে আমাদের চারাগুলোর শিকড় যেহেতু নাই, তো শিকড় না থাকার কারণে আমরা যদি সরাসরি সার প্রয়োগ করি খাদ্য হিসাবে, সেক্ষেত্রে কিন্তু এই চারাগুলো খাদ্য নিতে পারবে না, কারণ শিকড়েই নাই। সেখানে খাদ্য নিবে কিভাবে, আর দ্রুত লাগবে কিভাবে, দ্রুত গ্রোথটা আসবে কিভাবে? সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, প্রথমত এই শিকড়গুলো তৈরি করতে হবে, দ্বিতীয়ত এই খাদ্যটা শিকড়ের মাধ্যমে না দিয়ে পাতার মাধ্যমে দিতে হবে। তো এই শিকড় আমরা কিভাবে তৈরি করতে পারি? শিকড় তৈরি করার জন্য আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে শিকড় বর্ধক হরমোন প্রয়োগ করতে হবে। তো আমরা জানি যে শিকড় বর্ধক হরমোন হিসাবে সবচেয়ে কার্যকারী যেই হরমোনটি সেটি হচ্ছে ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড। তো এই ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে যে কোনো উদ্ভিদ থেকে, যে কোনো গাছ থেকে খুব দ্রুত শিকড় বাইর হবে এবং সেই শিকড়ের মাধ্যমে গাছ খাদ্য গ্রহণ করতে পারবে। তাহলে কি করতে হবে? আমাদের শিকড় তৈরির জন্য ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড প্রয়োগ করতে হবে। আর একটি হচ্ছে কি, গাছে আমাদের খাদ্য দিতে হবে। যেহেতু শিকড় নাই সেহেতু আমরা খাদ্যটা স্প্রের মাধ্যমে প্রয়োগ করব। এই সার স্প্রের মাধ্যমে প্রয়োগ করার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত কম্বাইন একটি সার হচ্ছে NPKS, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং সালফার। এনতে আমরা জানি যে নাইট্রোজেন, পিতে হচ্ছে ফসফেট অর্থাৎ TSP, কেতে হচ্ছে পটাশ, এসতে সালফার। অর্থাৎ মুখ্য পুষ্টি উপাদানের যে প্রধান 4টি সার, সেই সারগুলোই কিন্তু এখানে রয়েছে। এই NPKS আমরা স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারি। কারণটি হচ্ছে শিকড় না থাকায় সরাসরি সার দিলে সেই সারগুলো নিতে গাছ অনেক দিন সময় নেবে, যেহেতু শিকড় নাই ওই শিকড় হবে তারপরেই সেই সার নেবে। তো সরাসরি সার প্রয়োগের মাধ্যমে আমরা খুব দ্রুত এই চারাগুলোকে মূল জমিতে রোপণের উপযুক্ত করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কি করব? ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করব শিকড় বৃদ্ধির জন্য এবং সরাসরি খাদ্য দেওয়ার জন্য আমরা স্প্রে টাইপ সারগুলো ব্যবহার করব। তো ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড হিসাবে আমরা বাজারে যেটি পাবো সেটি অনেক নামে পাওয়া যায়, তার মধ্যে একটি খুবই কার্যকারী এবং বিশ্বস্ত ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড স্প্রে টাইপের হচ্ছে রুট গ্রো। এই রুট গ্রো বাজারে দুইটি নামে পাওয়া যায়, একটি হচ্ছে পাউডার ফর্মে এবং একটি হচ্ছে লিকুইড ফর্মে। যেটি পাউডার ফর্মে সেটি আমরা সারের সাথে মিক্স করে জমিতে প্রয়োগ করতে পারবো, আর একটি হচ্ছে স্প্রে টাইপ বা লিকুইড, এটি আমরা সারের সাথে অথবা স্প্রের মাধ্যমেও ব্যবহার করতে পারবো। তো এখানে মূল উপাদান যেটি আছে সেটি হচ্ছে ন্যাপথ্যালিক অ্যাসিটিক অ্যাসিড 98%।
তো এই ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড 98% আপনার বাজারে যেটি খুব সহজ হবে, যেটি আপনি পাবেন সেটি ব্যবহার করতে পারবেন এই বীজতলার শিকড় বৃদ্ধির জন্য। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড হিসাবে রুটগুলোর কথা বলছি, তো এই রুটগুলো আপনি প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন NPKS এর সাথেই। এই NPKS এর যে ব্যবহারটি সেটি হচ্ছে প্রতি লিটার পানিতে 5 গ্রাম, প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে আপনি একটি পাত্রে পানি নিয়ে সেই পানিতে 2 মিনিট ধরে নাড়িয়ে ভালো করে মিক্স করে তারপরে সেটি জারকিনি আপনি ব্যবহার করতে পারবেন। সেই পানিটি যদি আপনি আরো 10 থেকে 15 মিনিট রেখে দেন সেক্ষেত্রে আরো খুব ভালো। এই হচ্ছে একটি শিকড়বর্ধক হরমোন এবং এই হচ্ছে একটি সুষম সার। তো এই দুইটির মাধ্যমেই আমরা খুব দ্রুত চারাগুলোকে বৃদ্ধি করতে পারবো এবং মূল জমিতে রোপণের উপযুক্ত করে তুলতে পারবো। আমি আগেই বলছি কেন আমরা সরাসরি জমিতে বীজতলাতে সার না প্রয়োগ করে স্প্রের মাধ্যমে প্রয়োগ করবো। সার সরাসরি প্রয়োগ না করার যুক্তি হচ্ছে যেহেতু শিকড় বর্তমানে নাই, সেক্ষেত্রে শিকড়ের মাধ্যমে খাদ্য নিতেই পারবে না। তো পাতা যেহেতু আছে, তো পাতার মাধ্যমেই খাদ্য নিবে, আর যে কোনো স্প্রে সরাসরি যেহেতু গাছের কোষের মধ্যে চলে যায়, গাছের পাতার মধ্যে চলে যায়, তাহলে খুব দ্রুত আমরা কিন্তু স্প্রের মাধ্যমে রেজাল্ট পাই। তো যেহেতু আমাদের সময় স্বল্পতা, দ্রুত জমিতে রোপণ করতে হবে, দ্রুত চারাগুলোকে ঠিক করতে হবে, সেই ক্ষেত্রে আমরা স্প্রে টাইপটাই ব্যবহার করব এবং স্প্রের মাধ্যমেই এই খাদ্যগুলো সরবরাহ করার চেষ্টা করব। যেহেতু আমাদের খুব দ্রুত এই রেজাল্টটা পাইতে হবে, দ্রুত চারাগুলো রোপণ করতে হবে। যদি আমার দেওয়া তথ্যগুলো আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করতেই পারেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, কোনো এক সময় ভালো লেগে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।